আকাশে পূর্ণ চন্দ্র, তার মাঝে দুই ছায়ামূর্তি পাহাড়ি ঢালু পথটা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। মাঝে মাঝে তাদের গলার স্বর এবং কথাবার্তায় যেন মুখরিত হয়ে ওঠে চারপাশ। চাঁদের আলোর বন্যা ছাপিয়ে মেয়েটির হাসির শব্দ ভেসে যায় প্রান্তর জুড়ে মাঝে মাঝেই। কিন্তু ছেলেটা হাসে না। তাই দেখে এবার মেয়েটি বলে, কি হয়েছে বলো তো? তখন থেকে তুমি কেমন চুপ করে রয়েছো, কি ব্যাপার? আগে তো এরম কখনো চুপ করে থাকোনি কখনো। এর আগে কখনো এই জায়গাটা এমন মনে হয়নি। কেমন যেন মনে হচ্ছে আমরা দুজন এখানে একা নেই, কেউ আমাদের আশেপাশে কোথাও অন্ধকারে লুকিয়ে আছে। এখানে অন্ধকার কোথায়? যতদূর চোখ যায় সব কিছু দেখা যায়। ওই দেখো, ওই দেখো, ওই ঢালটা থেকে ওই যে দূরে আমাদের গ্রামটা পর্যন্ত দেখা যায় এখান থেকে। চাঁদের আলোয় গ্রামটাকে কেমন অদ্ভুত লাগছে দেখো। ছেলেটা সামনের দিকে তাকায়, কিন্তু তার মন তখন সেদিকে নেই। এই উঁচু ঢাল থেকে তাদের গ্রাম ভালোভাবে দেখা যায়, সেই কথা সে জানে। ছোট পাহাড়ি গ্রাম, হাতে গুনলে 20 ঘর মতো লোক থাকে সেখানে। এইটুকু গ্রাম একটু ওপরে উঠলেই দেখা সম্ভব, কিন্তু তার বারবার মনে হচ্ছে অন্য কিছু। জঙ্গলের পথ ধরে টিলার উপরে উঠে আসার সময় গাটা কেমন ছমছম করছিল। কখনো এমন করে না। তাছাড়া এই চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রান্তরের মাঝে কোথাও যেন কিছু একটা রয়েছে। তার মন বারবার কু ডাকছে। কানের কাছে কেউ যেন বারবার বলে যাচ্ছে, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকিস না, পালিয়ে যা, পালিয়ে যা। কিন্তু সে যেতে পারে না। আজ অনেক দিন পর আবার তাদের দেখা হয়েছে। এখান থেকে তাকে ফিরে যেতে হবে নিজেদের গ্রামে, আর তার পাশে বসে থাকা মেয়েটিকেও ফিরে যেতে হবে টিলার উল্টো দিকে তার গ্রামে। হঠাৎ মেয়েটি চমকে উঠল। কি যেন একটা পেছনের দিকে দেখে তার গোটা শরীর শিরশির করে উঠল। ঠোঁটটা ফাঁকা হলো কিছু বলার জন্য, কিন্তু বলতে পারল না। আস্তে আস্তে কাঁপা হাতের আঙুলটা তুলে টিলার অপর প্রান্তে দেখাতেই সেদিকে তাকালো ছেলেটা, আর ঠিক সঙ্গে সঙ্গে দেখতে পেল যেন একদলা কালো অন্ধকার জমাট বেঁধে ওপরের দিক থেকে ঠিক তাদের দিকটা লক্ষ্য করে এগিয়ে আসছে। ওটা কি মানুষ নাকি কোনো হিংস্র জন্তু? কিন্তু এখানে তো কোনো হিংস্র জন্তু থাকে না। ওই দূরের জঙ্গলের দিকে বাঘের দেখা দু একজন পেয়েছে, এখানে রাতের বেলা শিয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তাহলে এত বড় প্রাণীটা কি? সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো। মেয়েটিকে আড়াল করে সামনে দাঁড়াতেই সেই অন্ধকারটাকে যেন এবার আরেকটু স্পষ্ট দেখা গেল। না, কোনো প্রাণী নয়, মানুষের মতোই কিছু একটা, কিন্তু অদ্ভুতভাবে এগিয়ে আসছে। 4 হাত পায়ে হামাগুড়ি দেওয়ার মতো করে খানিকটা ঝুঁকে 4 হাত পায়ে এগুচ্ছে সে। শিয়ালের থেকে খানিকটা বড়, অথচ মানুষের মতো শরীর। ওটা কি? অমন ভয়ঙ্কর কিছু এর আগে আমি কোনোদিন দেখিনি। তখন থেকেই আমার মনে হচ্ছিল কিছু একটা তো অদ্ভুত রয়েছে আশেপাশে। এবার বুঝতে পেরেছি এটাই রয়েছে। আমার পেছনেই থাকো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। মেয়েটা ভয়ে ভয়ে এগিয়ে এসে ছেলেটার পেছনে দাঁড়ায়, তার কাঁধের কাছটা চেপে ধরে। সামনে থেকে সেই ছায়ামূর্তিটা আরও খানিকটা এগিয়ে এসে যেন থমকে দাঁড়িয়ে পড়েছে, যেন আক্রমণের সুযোগ বুঝে নিচ্ছে। একটা তীব্র শব্দ করে ওঠে মুখে সেই মূর্তিটা। এবার গায়ের রক্ত জল হয়ে যায় দুজনের। এই চিৎকার কোনো মানুষের হতে পারে না। অনেকটা দূর থেকে যেন চিৎকারটা ভেসে আসছে। ওটা হাসির শব্দ নাকি কান্নার শব্দ বোঝা সম্ভব নয়। ওরা আরো কিছু করতে যাবে, তার আগে আবার থমকে দাঁড়ালো সেই ছায়াটা। তারপর দ্রুত ছুটে আসে ওদের দিকে। ওপরে টিলাটা যেন কেঁপে যায় থরথর করে। মেয়েটা টাল সামলাতে না পেরে ছেলেটার হাত থেকে ছিটকে গিয়ে টিলার মাটির উপরে পড়ে।
ছেলেটা পেছন ঘুরে কিছু দেখতে যাবে, তার আগে সামনে থেকে হাতের একটা প্রচণ্ড ধাক্কায় সে ছিটকে যায় দূরের দিকে। যে হাতটা তাকে ধাক্কা দিয়েছে সেটা মানুষের হাত নয়, লোমওয়ালা বড় বড় নখ সেই হাতে রয়েছে। সেই নখের আঁচড় তার বুকের কাছে লেগেছে। প্রচণ্ড ধাক্কায় সে ছিটকে যায় টিলার এক পাশে। সঙ্গে সঙ্গে মাথাটা পাথরে ঠুকে যেতেই গলগল করে রক্ত বেরোতে থাকে, কিন্তু তবুও কোনো রকমে সে ওঠার চেষ্টা করে। মেয়েটা তখন বীভৎসভাবে ভয় পেয়েছে। তার সামনে এসে দাঁড়িয়েছে 4 পাওয়ালা সেই বীভৎস জিনিসটা। ততক্ষণে 2 পায়ের ওপর ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে সে। বীভৎস এক কালো অন্ধকার যেন চারপাশে। চাঁদের আলো তার গায়ে এসে পড়তে সেই বীভৎস মূর্তি দেখে মেয়েটা যেন এবার চিৎকার করতেও ভুলে যায়। চোখের দৃষ্টি হয়ে যায় ফ্যাকাশে, গোটা শরীর যেন পাথরের মূর্তির মতো হয়ে যায়। সেই বীভৎস মূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসে তার দিকে। তারপর নিজের ধারালো নখওয়ালা হাত দিয়ে সেই মেয়েটার গলার কাছটা চেপে ধরে। তারপর একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ধর থেকে তুলে নিয়ে সে পাহাড়ের টিলা বেয়ে আবার অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। ছেলেটা মাথায় আঘাত লাগার পরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পায়নি। অজ্ঞান অবস্থায় সে টিলা থেকে গড়িয়ে পড়ে যায় নিচে ঘাসওয়ালা সমতল ভূমির দিকে। চাঁদের আলোটা আস্তে আস্তে মেঘের আড়ালে সরে পড়তে সব কিছু মিলিয়ে যায় অন্ধকারে। পাহাড়? না, ঠিক পাহাড় নয়, মানে উত্তরের এলাকা, একটু উঁচু জায়গায়, বেশ জঙ্গল এবং বড় বড় টিলা রয়েছে। আর সেখানেই একটা জায়গায় আর কি আমাদের ওই অফিসের জন্য দেখতে যেতে হবে। আপনি তো জানেন আমাদের অফিসে মাঝে মাঝে আমাকে এমন কাজে পাঠিয়ে থাকে। তা অনেক দিন আগে গিয়েছিলাম, তো আবার এবার আমার দায়িত্ব পড়েছে। অচেনা অজানা জায়গা যেমন ভালো, তেমন কিন্তু বড় চিন্তার বিষয়, বুঝলে? কোথায় কি থাকে না থাকে সেসব তো আর জানা যায় না। কিশোরী বলে উঠল, সে কথা ঠিক। অচেনা অজানা জায়গায় আমার যেমন মাঝে মাঝে অদ্ভুত অভিজ্ঞতা হয়, তেমন ঠাকুরমশাইয়েরও ভয়ানক অভিজ্ঞতা হয়ে থাকে নিশ্চয়ই। কিশোরীর কথায় তারানাথ হেসে উঠল। আজ সকালে যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি হয়নি। এখানে আসার পর তারানাথের কাছে বসে খানিকটা কথা বলার পরে বৃষ্টি নেমেছে। আর সে যাকে বলে একেবারে মুষলধারে বৃষ্টি। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসছে। তার মধ্যে এই কথাটাই বলেছিলাম। আসলে অফিস থেকে আমাদের ছোট নাগপুরের কাছাকাছি একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তবে যদিও অফিসের কাজে, তবে শুনেছি সেখানে নাকি জঙ্গল এবং তার আশেপাশে বেশ কিছু ছোট বড় টিলা রয়েছে। সে কথাই তারানাথকে বলতে তারানাথ পাহাড়ের কথা বলছিল। পাহাড়ে যাওয়ার শখ রয়েছে, তবে অফিসের কাজ আর নানান কারণে সেটা আর হয়ে ওঠে না। তাছাড়া যাকে বলে নিখাত ঘুরতে যাওয়া, সেটা দুঃসাধ্য ব্যাপার। পাহাড়ে তোমরা এর আগে গিয়েছো কিনা আমি জানি না, তবে আমি কিন্তু গিয়েছি। এমনকি তিব্বতে একবার আমায় বেশ কিছুদিন থাকতেও হয়েছিল, তবে সেসব অন্য ব্যাপার। হিমালয়ের উপরে উঠেছিলেন? তোমরা যেমন ভাবো হিমালয় তো আর তেমন নয়। সেই ওপরে ওঠা কি আমাদের কাজ? এত ঠান্ডা সেই জায়গা, সেখানে থাকাই মুশকিল। আমি ছিলাম অনেকটা নিচের দিকেই, অবশ্য সেখানেও ঠান্ডা নেহাত কম নয়। সেসব এক সাধু সঙ্গের কারণে যেতে হয়েছিল। তবে একটা পাহাড়ি জায়গা, মানে ঠিক পাহাড়ি নয়, যাকে বলা যায় সমতল ভূমি থেকে উঁচু জায়গা, তেমন একটা জায়গায় একবার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী বুঝতে পারলাম একটা গল্প জমে উঠতে শুরু করেছে। এই সময় অকারণে কিছু বলে লাভ নেই। তারানাথ একটা পাসিং শোয়ে টান দিয়ে তারপর খানিকটা ধোঁয়া ছেড়ে নিল চারপাশে। তারপর বলতে লাগলো, গ্রামের নামটা এখন মনে পড়ে না, তবে যতদূর মনে পড়ে উত্তরের দিকে তিব্বত থেকে ফেরার সময়, মনে করো সেখানকার নাম হলো ওই পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রাম এই কারণেই বলছি, আসলে সেখান থেকে দূরে একটা পাহাড় দেখা যায়, যদিও পাহাড়ের চূড়ো দেখা যায় সেই স্থানে।
গ্রামের এদিকে ওদিকে বেশ কিছু ছোট বড় টিলা আছে, পাথরের টিলা। তবে সেখানে উঠে দাঁড়ালে এই গ্রামের নিচের দিকটা খানিকটা নিচেই মনে হয়। তাছাড়া গোটা গ্রামের চারপাশ জুড়ে রয়েছে সবুজ জঙ্গল এবং বড় বড় ঘাস জঙ্গল। এখানে ধানের চাষ হয় না, ভুট্টা না গম কি যেন চাষ হয়। তবে সে কথা এখন থাক। তিব্বত থেকে এক সাধুর সঙ্গে ফিরছিলাম। সেই সাধু মাঝপথে বিদায় নিল। তারপর আমি নিজেই ফিরছি। ইচ্ছা ছিল বাড়িতে ফিরে কয়েকটা দিন কাটিয়ে যাব। তিব্বতে প্রায় মাস দুয়েক ছিলাম। সেখানে এত কিছু তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানা গেছে, এটা তোমরা বিশ্বাস করতেই পারবে না। তাই খানিকটা বিশ্রাম প্রয়োজন ছিল। পাহাড় থেকে নেমে আসছি, ওই দিকটা ধরেই এগোচ্ছিলাম। তখন আমি মনে মনে ভাবছি, দক্ষিণ কোণ বরাবর একটা রেল স্টেশনের জোগাড় হলে ভালো হতো। কিন্তু রেল স্টেশন সেখানে চট করে পাচ্ছিলাম না। এই হাঁটা পথে কয়েকটা গ্রাম পেরিয়ে সেই পাহাড়ি গ্রামের কাছে এসে যখন পৌঁছালাম, তখন সন্ধে হয়ে গেছে। আমি যে পথ ধরে হেঁটে আসছি, সেটার রুক্ষ পাথুরে পথ আস্তে আস্তে নিচের দিকে নেমেছে। এদিকে বাড়ি ঘরদোর খুব একটা চোখে পড়ে না। খানিকটা নেমে আসার পর পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি ঘর চোখে পড়ল। বুঝতে পারলাম এটা একটা গ্রাম। একজনের বাড়িতে গিয়ে জল খেলাম। তারপরেই তার কাছে শুনতে পেলাম ব্যাপারটা। কয়েকদিন আগে নাকি হঠাৎ করে ওই টিলার দিক থেকে এই গ্রামের একটা ছেলে নাকি রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। তারপর থেকে তার জ্ঞান ভালোভাবে নেই। জ্ঞান ফিরলেও কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ভয়ে আবার সে জ্ঞান হারিয়ে ফেলে। এই 2-3 দিন হয়েছে। তা বললাম, সে কি কাণ্ড, কোনো কিছু দেখে ভয় পেয়েছে নাকি? আগে ঠিক বলতে পারবো না সাধু বাবা। আমাদের গ্রামের ছেলে, নাম কুমার, রাতের বেলা কেন যে ও টিলার দিকে গিয়েছিল তা জানা যায়নি। তবে কুমারকে যারা ভালোভাবে চেনে তারা বলেছিল অন্য ব্যাপার। সে নাকি ওই পাশের গ্রামের কোনো একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল। কিন্তু সেই মেয়েটির কি হলো, তার ব্যাপারে খোঁজ নিয়েছিলে তোমরা? যদি কুমার সেই মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়ে থাকে? টিলার ওপারে আরেকটা গ্রাম আছে। আপনি এসেছেন উত্তরের দিক থেকে, ও গ্রাম রয়েছে পশ্চিমে, আর টিলাটা পরে মাঝামাঝি জায়গায়। আপনি টিলার দিক থেকে আসেননি, তাহলে দেখতে পেতেন ওই গ্রামের সঙ্গে আমাদের গ্রামের অনেক দিনের শত্রুতা। ওই গ্রামে আমাদের লোকেরা কেউ যায় না। এই যে তোমরা বলো যুদ্ধ, এই যুদ্ধ শুধু আজকের নয়, অনেক দিন থেকে এগুলো হয়ে আসছে। যুগে যুগে শুধু রূপ বদলেছে মাত্র। ঘটনা একই আছে। হিংসা, লোভ, মানুষের বাসনা, কামনা, এই সমস্ত জড়িয়েই তৈরি হয় যুদ্ধ। আমি চমকে উঠলাম। এত সুন্দর পাহাড়ি একটা টিলা, এত ভালো একটা পরিবেশ, তাকেও এমনভাবে শত্রুতা করে এরা ধ্বংস করছে। তবে কিছু বললাম না। তার কাছ থেকে সেই কুমারের বাড়ির ঠিকানা জোগাড় করে নিলাম। আগেই বলেছি গ্রামটা ছোট, একটু এগিয়ে গিয়েই খুঁজে পেয়ে যাব। তার নির্দেশ মতো যখন কুমারের বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন প্রায় রাত হতে শুরু করেছে। কুমারের বাবা মা দুজনেই জেগেছিল। আমার পরনে লাল কাপড় দেখে আমায় সাধু বাবা বুঝতে পেরে বেশ খাতির করে ঘরে নিয়ে গেল। যে ঘরে কুমার শুয়েছিল সেই ঘরেই গেলাম। দেখলাম তার মাথায় কাপড় বাঁধা। শরীরটা বেশ দুর্বল হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, মুখটা ফ্যাকাশে। আমার মুখের দিকে তাকিয়ে কুমারের মা বলল, কি যে হলো সাধু বাবা? সেদিন রাতের বেলায় বেরিয়ে পড়ল। প্রথমে গোটা রাত ধরে ফিরে এলো না, তারপর ফিরল সেই পরের দিন সকালবেলা। তখন এই অবস্থা, মাথা ফেটে রক্ত পড়ছে, গোটা শরীরের পোশাক আশাক ছেঁড়া, আর মুখে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। বাড়ির ভেতরে ঢুকতেই জ্ঞানটা হারিয়ে ফেলল। তারপর 3টে দিন কেটে গেছে,
যতবারই জ্ঞান ফিরছে ভয় চিৎকার করে উঠছে। আর আর একটা মেয়ের কথা বলে চলেছে। মেয়ের কথা? তার মানে পাশের গ্রামের যে মেয়েটির গল্প গ্রামের লোকেরা বলছে সেটা মিথ্যে নয়। আচ্ছা, তার নাম কি? ওর নাম রূপসা। পাশের গ্রামের মেয়ে, পাশের গ্রামের মোড়লের মেয়ে বলে কথা। কতবার বলেছি কুমারকে এসব মাথা থেকে সরিয়ে ফেলতে। ওই গ্রামের লোকেরা একবার জানতে পারলে কুরুক্ষেত্র কাণ্ড হবে। কিন্তু আমার ছেলেটা কথা শোনে না। সেসব কথা পরে হবে, কিন্তু যদি কুমারের কথা সত্যি হয় তাহলে তার সঙ্গে মেয়েটিও সেখানে ছিল। বিপদ হতে পারে। পাশের গ্রামে তো একবার খবর নিতে হবে। আমাদের গ্রামের একজন তার একটা ছাগল খুঁজতে গিয়ে একবার পাশের টিলা ও পাশের গ্রামে ঢুকে পড়েছিল। ওরা আর জীবিত ফিরতে দেয়নি। ওই গ্রামে কে যাবে? এই দুই গ্রামের মধ্যে যে শত্রুতা ছিল তা এখন আর আগের মতো নেই। সেটা অনেক বড় আকার ধারণ করে ফেলেছে। কুমারের দিকে এগিয়ে গেলাম। ঘুমের মধ্যেও তার ঠোঁট তীর তীর করে কাঁপছে। গোটা শরীরে মাঝে মাঝে ঝাঁকুনি হচ্ছে, অর্থাৎ ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছে। সেইভাবে তাকিয়ে রইলাম কুমারের মুখের দিকে। মুখের মধ্যে আর কোনো অভিব্যক্তি নেই। ঘুমোচ্ছে বলেই হয়তো তেমনভাবে বোঝা যাচ্ছে না। আমি কুমারের বাবা মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসতেই যাব, কুমারের বাবা আমার সামনে হাত জোড় করে বলল, সাধু বাবা, আমার ছেলেটার এমন অবস্থায় ফেলে রেখে যাবেন না। আপনি কিছু একটা করুন। আপনি কিছু না করলে আমরা বড় বিপদে পড়ব। আমি কি করতে পারি বলো তো? তোমরা নিজেরাই তো চাও না। তোমার ছেলে যদি সেখানে ফিরে গিয়ে মেয়েটির কথা বলে এবং মেয়েটির খোঁজ করে দেখে তোমাদের গাফিলাতির জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হবে বলো তো? তাতে তো আমাদের কিছু নয়। মেয়েটি পাশের গ্রাম থেকে যদি একা একা ওই টিলার কাছে এসেও থাকে তাহলে সম্পূর্ণ তার ব্যাপার। ওই গ্রামে আমরা আর যাব না। তাতে যদি আমার কুমার আমার ওপর রাগও করে তাতেও আমার কোনো আপত্তি নেই। ওখানে গিয়ে শুধু শুধু জীবন দিতে যাব? বুঝলাম এইভাবে হবে না। তাই কুমারের বাবার কথায় সেদিন আর কিছু না করে সেই রাতটা সেইখানেই রইলাম। অনেক রাত পর্যন্ত আমি আর কুমারের বাবা জেগে রইলাম। কুমারের মা কুমার যে ঘরে শুয়েছে সেই ঘরেই একটা চেয়ারে রইল। আমি আর কুমারের বাবা অন্য ঘরে রইলাম। সাধু বাবা, আপনি সাধু মানুষ। আপনি হিংসা ঝগড়া এসব কিছু পছন্দ করেন না, তা আমি জানি। কিন্তু আমাদের এই গ্রামে গ্রামে যে দ্বন্দ্ব চলে আসছে তা আজকের নয়, প্রায় এই দুই গ্রামের জন্মের সময় থেকে চলে আসছে। কিন্তু গ্রামকে একসঙ্গে করেছিল একজন মানুষ। তাহলে দুই গ্রামের মধ্যে এমনভাবে শত্রুতা হলো কি করে? সেও এক ভয়ানক কাহিনী। ওই যে মাঝখানে যে টিলাটা রয়েছে উঁচু, সেই টিলাটা প্রথম থেকে ওইখানেই ছিল। একদিন নাকি এক শিকারী ওই টিলার উপর উঠে আসে। তখন এদিকে জঙ্গলে বাঘ সিংহ সব কিছু পাওয়া যেত। ওরা ওই দিকে সরে গেছে বড় জঙ্গলের দিকে। এখন শিয়াল সাপ আর মাঝে মাঝে দু একটা ভুল করে ঢুকে পড়া হয় না, এই ছাড়া আর কিছু দেখা যায় না। শিকারী টিলার উপর বসে শিকার করল। শিকার করতে করতে তার রাত হয়ে যায়। সে কোথায় যাবে এই কথা ভাবতে ভাবতে দেখতে পায় টিলার দুপাশে বড় বড় গাছ রয়েছে। গাছের উপর উঠে বসে রাতটা কাটিয়ে দেওয়া যায় কিনা সেই কথা ভেবে সে টিলার এক পাশ ধরে নিচে নেমে গেল। গাছের উপরে উঠে রাতটা কাটিয়ে দেওয়ার পরে আশপাশটা ঘুরে তার বেশ পছন্দ হল। ঠিক করলো এইখানেই থাকবে। সেখানে এসে কুঁড়ে ঘর মতো তৈরি করে থাকতে শুরু করলো। তারপর দেখতে দেখতে তার মতো কয়েকজন লোক এসে এখানে বসতি স্থাপন করল।
সেখান থেকেই আস্তে আস্তে 2 টিলার 2 ধারে এমন গ্রাম তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যে শত্রুতা কোথা থেকে এলো? শত্রুতা হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে। একবার যখন আমাদের গ্রামে ভীষণ বিপদ দেখা দিল, মহামারী ছড়িয়ে পড়ল, তখন আমাদের গ্রামের লোকেরা ওদের গ্রামে গিয়ে আশ্রয় নিতে চেয়েছিল টিলার ওপারে, কিন্তু ওরা আশ্রয় দেয়নি। টিলার ওপারে যারাই উঠে ওদিকে যাওয়ার চেষ্টা করেছে তাদের সবাইকে ছুঁড়ে মেরেছে। কয়েকজন তো টিলা থেকে নিচে পড়ে গিয়ে মরে গেছে। এমন বিপদের সময় ওরা আমাদের সাহায্য করেনি। তারপর আমরা এইখান থেকে চলে যাই, মানে আমাদের বাবা মায়েরা। তারপর থেকেই ওই গ্রামের সাথে আমাদের এমন শত্রুতা। মরে গেলেও ওই গ্রামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হবে না। কিন্তু তোমার ছেলে কুমার তো নিশ্চয়ই এসব কথা জানে, এবং সবকিছু জেনে শুনে তারপরে ওই পাশের গ্রামের মেয়েটার সঙ্গে। নিজের ছেলে তো, তাই কিছু বলতে পারি না। তবে গ্রামের লোকেরা মাঝে মাঝে অনেক কথা বলে, কিন্তু সেসব কথা এখন থাক সাধু বাবা। আমার ছেলেটাকে কিভাবে বাঁচাতে পারবেন সেটা বলুন। রাত হলেই কিন্তু আমার ছেলেটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। সে কথাটা এখনো আমার স্ত্রী ভালোভাবে জানে না, কিন্তু আমি জানি। কুমারের বাবার এমন কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, রাতের বেলা আবার কি হয়? কুমারের বাবার মুখটা কেমন হয়ে গেল। একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল আকাশের দিকে। আকাশে চাঁদ রয়েছে, চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। কুমারের বাবা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যেদিন ছেলেটা ফিরল সেদিন কিছু হয়নি, কিন্তু পরের দিন রাতের বেলা আমি পাশের ঘরে শুতে যাই। ওর মা এই ঘরেই থাকে, কিন্তু রাতে ঘুমিয়ে পড়ে, তাই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিতে বলি। আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে আছি, ঘুম কিছুতেই আসছে না। বারবার ছেলেটার কথা মনে পড়ে যায়। এক সময় মনে হলো ঘরের জানলাটার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। জানলাটা আমার মাথার দিকে, খোলা জানালা দিয়ে হাওয়া আসার জন্য জায়গাটাকে খোলা রাখা হয়েছে। জানালার দিকে আমি মুখ তুলে তাকালাম। এমন সময় দেখতে পেলাম অন্ধকারে ছায়ার মতো কিছু একটা জানলার কাছে দাঁড়িয়ে আছে। একটা আতঙ্কে গোটা বুকের ভেতরটা কেমন থরথর করে কেঁপে উঠল সাধু বাবা। চিৎকার করে যে কাউকে ডাকবো, সেখান থেকে উঠে যাব, সেটাও করতে পারছি না। জানালার কাছে এসে দাঁড়ানো সেই জিনিসটা কি ভালোভাবে আমি বুঝতেও পারছি না। মুখে একটা অদ্ভুত হাসি। কথাগুলো বলতে বলতে তার দুটো চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম। এমন কোনো দৃশ্য সে নিজের চোখে দেখেছে। সব কথা বলা যায় না। আমি বললাম, তুমি নিশ্চিত? তুমি জানালার কাছে সত্যি সত্যি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? হতে পারে যে তোমার ছেলের এমন অবস্থায় মনের ভুলে। না সাধু বাবা, আমি ঠিক বলছি, আমি ঠিক দেখেছি। জানালার কাছে যে দাঁড়িয়েছিল সে আমার দিকে তাকিয়ে হাসছিল। অদ্ভুত তাকে দেখতে। মুখের কাছে একটা অদ্ভুত বড় গর্তের মতো, লম্বা লম্বা গোল দুটো চোখ, আর সেই চোখ সাদা ফ্যাকাশে মণিহীন। জানলা দিয়ে সে আমার মাথার দিকে তাকিয়েছিল। আমি মাথাটা উঁচু করে অনেকক্ষণ তাকে দেখলাম। তারপর মনে হলো সে আমাকে দেখছে না, আমার চারপাশে কি একটা খোঁজার চেষ্টা করছে। তারপরে কিছু খুঁজে না পেয়ে সে আস্তে আস্তে সরে গেল একপাশে। তারপর আমি চিৎকার করলাম। সঙ্গে সঙ্গে চিৎকার করে বিছানা থেকে উঠে বাইরে গিয়ে আলো হাতে চারপাশ খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই। আমার ছেলের ঘরে গিয়ে দেখলাম আমার বউ বিছানার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। রাতের বেলা ছেলেটা মাঝে মাঝে ভয় পায়, চিৎকার করে ওঠে। তার জন্য রাতের বেলাও তার পাশে স্ত্রী নিজে ঘুমায়। কিন্তু সাধু বাবা, আমি যা দেখেছি তার এক বর্ণ ভুল নেই, একটু মিথ্যে নয়। সত্যি সত্যি আমি এগুলো দেখেছি। কুমারের বাবা মিথ্যে বলছিল না। তোমরা ভাবতেই পারো তাকে আমি বারবার কুমারের বাবা বলে সম্বোধন করছি কেন। আসলে তার নামটা আমি জানি না।
হয়তো সে বলেছিল, কিন্তু আমার মনে নেই। আর তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে খুবই কম, তাই তার নামটাও আমি জানি না। তাই এভাবেই বলছি আর কি। কিন্তু কুমারের যে এমন অবস্থা হয়েছিল তার পেছনের কারণ তো তখনও পর্যন্ত জানতে পারেননি। কেউই জানতে পারেনি। তবে আমি বুঝতে পেরেছিলাম যে কুমারের ওপরে কোনো অশুভ শক্তির নজর পড়েছিল। কিভাবে পড়েছিল তা জানি না, তবে তার আশেপাশে একটা অদ্ভুত ছায়া আমি লক্ষ্য করেছিলাম। আর তার সঙ্গে বাতাসে একটা কটু গন্ধ ছিল, বিশেষ করে রাতের বেলা। কুমারের বাবার কাছে কথাগুলো শুনে তাকে আশ্বস্ত করলাম। বললাম, যখন কুমারের ঘুম ভাঙবে তখন তার সঙ্গে আমি কথা বলবো। কথা বলি, এই বিপদ থেকে যেভাবেই হোক সবাইকে আমি রক্ষা করার চেষ্টা করব। কিন্তু আমার মনে হচ্ছে সেই মেয়েটির আরো বড় বিপদ হয়েছে। আপনি তো আমাদের গ্রামের নন, আপনার উপর ওদের কোনো রাগ থাকবে না। কাল সকালে আপনি পাশের গ্রামে গিয়ে খবরটা নিয়ে দেখুন। তাছাড়া ওই টিলাটাও একবার দেখে নিন। আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু টিলার ওপাশে আমি নামবো না। তাই হবে। তুমি টিলার কাছ থেকে আমাকে পথ দেখিয়ে দেবে, তাহলেই হবে। বিপদ যখন তোমার ছেলের হয়েছে তখন ওই গ্রামের মেয়েরও হয়েছে। তাদের খবর দেওয়া দরকার, বুঝলে? সে সত্যি বুঝেছিল। একটু ইতস্তত করে মাথা নাড়ালো। তারপর আমার জন্য বরাদ্দ জায়গাটায় রাতের বেলা শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি চলে গেলাম। তখন অনেক রাত হয়েছে। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে। তারপর টানা কয়েকদিন ধরে হেঁটে এখানে এসে পৌঁছেছি। তাই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই গোটা শরীর যেন ঝিমিয়ে এসেছিল। নিজের অজান্তেই চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল একসময়। যখন ঘুমটা ভাঙল তখন একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারলাম। বাড়ির চারপাশে কিছু একটা হয়েছে। এক অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি লক্ষ্য করতে পারলাম মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়লাম। তাড়াতাড়ি বারান্দার কাছে এগিয়ে গিয়ে দেখি সব দরজা আগের মতো বন্ধ রয়েছে। কি মনে হতে আমার ঘরের জানালার কাছটায় এসে দাঁড়ালাম। এখান থেকে কুমারের ঘরের পেছনের দিকটা ভালোভাবে দেখা যায়। দেখি তার ঘরের জানালার কাছটায় সেখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। লম্বা চওড়া একটা শরীর, জানলার গরাদের মধ্যে হাত ঢুকিয়ে কি যেন করছে। সঙ্গে সঙ্গে বুকের ভিতরের রক্তটা জমে গেল। তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে পাশের ঘরে কুমারের বাবাকে ডেকে তুললাম। তারপর বললাম, কুমারের কাছে কেউ একটা এসেছে। আমার মনে হয় তোমার ছেলের কোনো ক্ষতি করতে চায়। এখনই আগুন জ্বালাও। আগুন জ্বালিয়ে ঘরের দরজা খুলে আমাদের বাড়ির পেছনে যেতে হবে। আর ঘরের ভেতরের অবস্থাটা কি সেটাও দেখা দরকার। আমার কথা শুনে প্রথমে একটু চমকে গেলেও সে দ্রুত মশাল জ্বালিয়ে আগুন ধরালো। আমি আর সে মিলে বাইরে বেরিয়ে গেলাম। যাবার আগে বন্ধ দরজার গায়ে দুবার ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কেউ খোলেনি। অর্থাৎ কুমারের মা তখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। বাড়ির পেছনে গিয়ে কিন্তু প্রথমে আমরা কিছুই দেখতে পেলাম না। চারপাশটা ফাঁকা। একটু আগে আমি সত্যি সত্যি কিন্তু দেখেছিলাম জানলার কাছে একটা মস্ত বড় ছায়া মতো দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, একটা শব্দও শুনতে পেয়েছিলাম, কিন্তু এখন সেখানে কিছুই নেই। আলো হাতে কুমারের বাবা চারপাশটা পরীক্ষা করে নিয়ে আমায় বলল, সাধু বাবা, হতে পারে আপনি ভুল কিছু দেখেছেন। মানে আমি বলতে চাইছি আপনার মনের ভুলও তো হতে পারে। মনের ভুল হতেই পারে, কিন্তু তাই বলে এতটা ভুল হবে? আমি স্পষ্ট যেন কাকে দেখতে পেলাম। আমার মুখের কথা সবে শেষ হয়েছে, এমন সময় কুমারের বাবা পিছনের দিকে আঙুল তুলে একটা প্রচন্ড চিৎকার করে বলে উঠল, সাধু বাবা, ওখানে ওটা কি? ওই যে দেখুন। কুমারের বাবার চিৎকার শুনে আমিও সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকিয়ে দেখি বাড়ির পেছনে, যেখানে বড় বড় কয়েকটা শাল গাছ দাঁড়িয়ে রয়েছে, সেই শাল গাছের কাছে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। মূর্তিটা বেশ লম্বা। শাল গাছ এমনিতেই বড় হয়, সেই শাল গাছের গায়ে হেলান দিয়ে যেন মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। আমি আর কুমারের বাবা পেছনে তাকাতেই
সে খিলখিল করে হেসে উঠে বলল, একটা মরেছে, একটা রক্ত আমি পেয়েছি, আর একটা কেউ মরতে হবে, ওকেও যে ছাড়া যাবে না। তার সেই ভয়ঙ্কর কণ্ঠ যেন গম গম করে উঠল চারপাশটা। বহু দূর থেকে গলাটা ভেসে এলেও যেন মনে হচ্ছে একটা হাঁড়ির ভেতরে মুখ ঢুকিয়ে কেউ কথা বলছে। তার সঙ্গে একটা তীব্র হাসি। কুমারের বাবা প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমার জায়গায় সেদিন অন্য কেউ থাকলে সেও হয়তো এক্ষুনি ভয় পেত, কিন্তু এই রকম ব্যাপার আমার অনেক আগেও দেখা আছে। তবে এই অশুভ শক্তি কিন্তু অন্যরকম। তার সেই মস্ত বড় চেহারাটা আস্তে আস্তে ছোট হয়ে মানুষের মতো হয়ে এলো। কালো অন্ধকার দিয়ে গড়া তার শরীর এক পা করে এগিয়ে এলো আমাদের দিকে। আমাদের থেকে তখনও প্রায় 10 হাত দূরে রয়েছে সে। আমি অনুভব করতে পারছি তার অনেক ক্ষমতা। সরাসরিভাবে তাকে আমি কিছুই করতে পারবো না। বললাম, কুমার তোমার কি ক্ষতি করেছে? কুমারকে কেন মারতে চাইছো? যে রাতে আমি ওইখানে থাকি, সেই রাতে ওরা ওখানে গিয়ে আমার বিরক্ত করেছে। তার শাস্তি আমি ওদের একজনকে দিয়েছি। আমি ওই কুমারকেও মারতাম, কিন্তু কোনোভাবে ওখান থেকে পালিয়ে এসেছে ও। না, এবার আর ওকে ছাড়া যাবে না। কুমারের বাবা ভয়ে ঠক ঠক করে কাঁপছিল। সে আমার পেছনে এসে দাঁড়ালো। স্পষ্ট বুঝতে পারছি আমাকে সে জড়িয়ে ধরেছে। বললাম, কুমারের কোনো ক্ষতি আমি হতে দেব না। কুমার যে ভুলই করুক না কেন, কুমারের মুখে আমি আগে শুনবো, তারপর। কতদিন আটকে রাখবি ওকে? কতদিন বাঁচিয়ে রাখবি? একদিন না একদিন আমি ওকে নিয়ে যাবই। কথাটা বলে একটা প্রচণ্ড হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। আর তার একটু পরেই দেখি সেই মূর্তিটা আশপাশ থেকে উধাও হয়ে গেছে। কুমারের বাবা তখনও ভয় পেয়েছিল। কোনো রকমে তাকে তুলে ঘরে ফিরে এলাম। এত বড় মূর্তি, কিন্তু ওটা মানে কি ছিল বলুন তো ঠাকুরমশাই? সেই গ্রামে টিলার কাছে থাকা এক অতি প্রাচীন শক্তি। তার ক্ষমতাও যেমন অনেক বেশি, তেমন তোমাদের তো আগেই বলেছি, মাঝে মাঝে নানা জায়গায় এমন অনেক অপশক্তি থাকে যেগুলো প্রাচীন অপশক্তি। তাদের সেখানে আনতে হয় না, তারা নিজে থেকেই থাকে প্রকৃতির মাঝে। সেই শক্তি সহজে হার মানে না। সেই পাহাড়ি গ্রামে টিলার কাছে ছিল তেমনই কোনো এক অপশক্তি। আর কুমার এবং তার সঙ্গে থাকা সেই মেয়েটা, অর্থাৎ রূপসা, বুঝতে না পেরে এক পূর্ণিমা রাতে, যেদিন সেই অপদেবতা সেই স্থানে জেগে ওঠে, সেই দিন সেখানে চলে গিয়েছিল। পরদিন সকালে যখন কুমারের জ্ঞান ভালোভাবে ফিরল, তখন আমি তার সামনে বসলাম। কুমারের মাথায় আঘাত, তবুও সে উঠে বসল। আমায় দেখে সে খুশি মনে সমস্ত কথা খুলে বলল। ওই গ্রামের সঙ্গে আমাদের শত্রুতার কথা আমি জানি সাধু বাবা, তবুও রূপসাকে আমি, কিন্তু সেদিন যা হয়েছে তার কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারিনি। আমরা যখন ওখানে ছিলাম তখন আমার প্রথম থেকেই মনে হয়েছিল কিছু একটা অন্য রকম আছে। আমি যখন ওই টিলার এক পাশের পথ বেয়ে উপরের দিকে উঠছিলাম, তখন যেন মনে হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আমার পেছন পেছন কে যেন একটা হেঁটে চলেছে। একবার পেছনে তাকিয়ে দেখলাম, না, কোথাও কেউ নেই। মাথার ওপর থেকে একটা কালো রঙের পাখি উড়ে গেল। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এতবার সেখানে গেছি, অথচ কখনো এমন কিছু মনে হয়নি। এইবার মনে হলো কেন? বাবা বলতো এই টিলাতে অপদেবতারা থাকে, ছোটবেলায় বলতো, কিন্তু বড় হওয়ার পরেও যে অপদেবতারা ওখানে থাকে সেটা বিশ্বাস করতাম না।
সেদিন যখন রূপসার সঙ্গে টিলার উপরে বসেছিলাম, বসে কথা বলছিলাম, তখন একবার মনে হলো আমাদের আশেপাশে বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। দূর থেকে যেন কেউ আমাদের লক্ষ্য রাখছে। রূপসাকে সে কথা বলেছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। তারপর যখন আমি সব কথা বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। চারপাশে বাতাস যেন আমাদের ঘিরে ফেলতে শুরু করেছে। সাধু বাবা, তাকিয়ে দেখি একটা কালো ছায়া। সেই ছায়াটা আমাদের দিকেই ছুটে আসছে। আমার বুদ্ধি তখন কাজ করছিল না। তখনই যদি টিলা থেকে নেমে আসতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। তোমার সঙ্গে রূপসা ছিল ওখানে, তাহলে ওই মেয়েটার কি হলো? সে কোথায় গেল? জানি না সাধু বাবা। আমি একটা ধাক্কায় ছিটকে পড়েছিলাম, তারপরে রূপসা দাঁড়িয়েছিল সেইখানে। আর কিছু মনে নেই। মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে টিলা থেকে বেয়ে গড়িয়ে পড়েছিলাম নিচের দিকে। ভাগ্যিস মোটা ঘাসের জমির উপরে পড়েছিলাম, তাই কিছু হয়নি। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন রূপসাকে খোঁজার জন্য উপরে গেলাম, কিন্তু দেখতে পেলাম না। তারপর কোনো রকমে গ্রামে ফিরে এসেছিলাম। পাশের গ্রামে একবার খবর নিয়ে দেখুন না রূপসা বাড়ি ফিরেছে কিনা। তুই কি বলছিস এসব? পাশের গ্রামে আমরা যাব কি করে? পাশের গ্রামে গেলে কি যে হয় তুই সেটা ভালো করেই জানিস। এই সব কিছু তোর জন্য হয়েছে, শুধুমাত্র তোর জন্য। কুমার কপাল চাপড়াতে লাগলো। তার জন্যেই এসব কিছু হয়েছে, সেই কথাটা যেন সে বিশ্বাস করে নিয়েছে। আমি বললাম, কুমার চিন্তা করো না, সমস্ত দোষ তোমার নয়। ওখানে যে এমন একটা বিপদ হতে পারে সে কথা তুমি নিজেই বা জানবে কি করে? কিন্তু আমার কি মনে হয় জানো, তার বড় কোনো বিপদ হয়েছে। আমার কথায় কুমার আর তার বাবা মা দুজনেই একসঙ্গে আমার মুখের দিকে তাকালো। ব্যাপারটা আমি অনুমান করেছিলাম। তোমরা তো জানোই অনেক কিছু আমি ধরতে পারি, বুঝতে পারি। আমারও তেমন কিছুই মনে হয়েছে। কুমারের সঙ্গে বসে আরও কিছু কথা সেদিন জানতে পারলাম। তারপরে দুপুরের দিকে ঠিক করলাম সেই টিলার কাছে যাব। কথাটা কুমারকে বলতেই সে নিজেও তৈরি হয়ে বলল, আমার জন্যেই যখন এই সমস্ত বিপদ শুরু হয়েছে তখন আমিও যাব সাধু বাবা, আপনাকে একা ছাড়ব না। এমন অবস্থায় তুমি আমার সঙ্গে আসবে? তোমার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, কিন্তু দিনের বেলা ওখানে গিয়ে কোনো লাভ হবে না সাধু বাবা। দিনের বেলা ওখানে আমরা গিয়েছি, কখনো কিছু হয় না। ওখানে রাতের বেলায় ওই ভয়ঙ্কর জিনিসটাকে আমি দেখেছিলাম। ওটা 4 পায়ে ছুটতে পারে, আবার 2 পায়ে মানুষের মতো করে দাঁড়াতেও পারে। ওর হাতে লম্বা লম্বা নখ। এতক্ষণ ধরে এক টানা কথাগুলো বলে চলেছিল কুমার। তার কথা শুনে অন্তত একটা ব্যাপার বুঝতে পারছিলাম, আমরা শালবনের অন্ধকারে যাকে দেখেছিলাম, এই ভীষণ ছায়া মূর্তিটা সেটা ছাড়া অন্য কেউ হতে পারে না। কুমারের প্রচণ্ড ভয়, তার দুঃখ সব কিছুই জড়িয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছিল। টিলা পাহাড়ের কাছে আসলে কে আছে সেটাও আমার জানা দরকার। আর রূপসার কি হয়েছে সেটা না জানতে পারলে কুমার যে শান্ত হবে না সেটা বুঝতে পারছিলাম। তাই সবার অলক্ষ্যে কুমার আর আমি মিলে ঠিক করলাম সেদিন সন্ধ্যার পর আমরা ওই টিলার উদ্দেশ্যে রওনা দেব, আসলে সেখানে কি হয়েছে সেটা দেখার জন্য। বাইরে বৃষ্টিটা ঝমঝম করে পড়ছিল। তারানাথের মুখে আজ এমন অদ্ভুত একটা গল্প শুনে আমাদের একটু অন্যরকম লাগছিল। প্রচণ্ড বিপদ, তার উপর কুমারের কথা বারবার মনে হতে থাকে। খানিকটা দুঃখ যে হচ্ছিল না তা নয়, বারবার মনে হচ্ছিল কুমার হয়তো সত্যি সত্যি আবার রূপসাকে খুঁজে পাবে না। যদি তার কোনো বড়সড় বিপদ হয়ে থাকে, পাশের গ্রামে গিয়ে যে খবর নেবে তার তো কোনো উপায় নেই। এ এক অদ্ভুত অবস্থা। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, আপনি নিজেই তো বললেন টিলার ওপরে কোনো অপদেবতা থাকতে পারে যার ক্ষমতা অনেক বেশি। তারপরেও আপনি সেখানে যাওয়ার সাহস করলেন কি করে? কুমারের জন্য। যদি আমি নিজে তার সঙ্গে না যেতাম তাহলে সে নিশ্চয়ই একা একাই যেত। দিনে হোক বা রাতে হোক যেত নিশ্চিত। তাতে তার কোনো বিপদ হতে পারত।
তার সঙ্গে আমি থাকলে খানিকটা তার সাহায্য হতে পারে, তাই সেটা ভেবেই সেদিন রাতে সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। আর তাছাড়া তোমরা তো জানো, যে বিপদে লড়াই করার ক্ষমতা আমার নেই, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য মধুসুন্দরী দেবী, মাতু পাগলি কিংবা কাল ভৈরব বারবার আমায় সাহায্য করেছে। আসলে আমি কোনো কিছুই জানি না, তারা আমায় আশীর্বাদ করেছিল এবং আমার সঙ্গে ছিল বলেই যেটুকু আমার কাছে আছে সেইটুকুই। যাই হোক, সন্ধ্যার একটু পরে মনে মনে মাতু পাগলি, মধুসুন্দরী দেবী, কাল ভৈরব এবং আরও যাদের কথা মনে ছিল সবাইকে স্মরণ করে কুমারের সঙ্গে বেরিয়ে পড়লাম। পথে চলতে চলতে কুমার রূপসার কথা বলল। খানিকটা বুঝতে পারলাম যে তাদের মধ্যে প্রণয় ঘটেছে, একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে প্রায় বছর খানিক ধরে। এক সময় হাঁটতে হাঁটতে গ্রামের শেষে আমরা সেই টিলার কাছে এসে পড়লাম। নিচে থেকে টিলার উপর দিকে তাকিয়ে চমকে উঠলাম। টিলার উপরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে তাকে ভালোভাবে দেখা যায় না, তবু আমি আর কুমার তাকে দেখতে পেয়েছি। কুমার চাপা গলায় বলল, গ্রামের লোকেরা রাতের বেলা টিলার উপরে যায় না। এ গ্রাম ও গ্রাম কোনো গ্রামই না, তার জন্যই তো অন্ধকারে আমরা টিলার উপরে গিয়ে সাক্ষাৎ করতাম। কিন্তু টিলার উপরে কেউ একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না সাধু বাবা? ওপরে উঠে রাতের অন্ধকারে রূপসাকে খুঁজতে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার হবে বলে মনে হচ্ছে না কুমার। আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে। আমার কথা শুনে সামান্য হাসল কুমার। তার মাথায় বাঁধা কাপড় থেকে মাঝে মাঝে রক্ত ঝরছে। কুমার আর আমি মিলে টিলার একটা ধার বেয়ে উঠতে লাগলাম উপরের দিকে। ঠান্ডা হাওয়া বারবার আমাদের ধাক্কা দিয়ে যেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে আমরা যেন উপরে না যাই। টিলার উপরে ওঠা কিন্তু সহজ ব্যাপার নয়। খানিকটা সোজা পথ এবং তারপর খানিকটা ঘুর পথে একদম উপরের দিকে উঠতে হয়। সোজা পথটা ধরে উঠে ঘুর পথে উপরের দিকে উঠতে যাচ্ছি, এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন আমায় আর কুমারকে ডাকতে লাগলো। একটা অদ্ভুত কণ্ঠস্বর, নারী না পুরুষ কিছুই বোঝা যায় না। কে যেন বলতে লাগলো, তোমরা যেও না, যেও না, তোমরা যেও না। কণ্ঠস্বর শুনে কুমার থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। আমি বললাম, একদম না, দাঁড়িও না কুমার, দাঁড়িও না, দাঁড়ালে চলবে না। ওটা কিছুই নয়, ওটা আমাদের আটকাবার চেষ্টা করছে। আজ রাতে আমাদের এই টিলার উপরে উঠতেই হবে। কুমার আমার মুখের দিকে তাকিয়ে বোধহয় নিজের ভুলটা বুঝতে পারল। তারপর আমরা আবার উঠতে যাব। এমন সময় উপরের দিকে আমাদের পথ আগলে এসে দাঁড়ালো কয়েকটা কালো কুচকুচে রঙের শিয়াল। তাদের চোখগুলো লাল ভাঁটার মতো জ্বলছে। সাধারণ শেয়ালের চেয়ে তাদের আকার যেন একটু বড়। সংখ্যায় তারা ৫-৬। একসঙ্গে ওরা আমাদের পথ আগলে দাঁড়িয়েছে। এমনভাবে দাঁড়িয়েছে যে তাদের ডিঙিয়ে উপরে যাওয়া যায় না। আমি সামনে, আমার পেছনে কুমার। কুমার বলল, ওগুলো তো শিয়াল বলে মনে হচ্ছে না সাধু বাবা। আমাদের এখানকার শিয়াল এত বড় নয়, কিন্তু ওগুলো কি এমনভাবে গর্জন করছে? তীব্র গর্জন বেরিয়ে আসছিল ওই শিয়ালগুলোর মুখ থেকে। তারা ঠিক শিয়ালের মতো হুক্কা হুয়া করে ডাকছে না, যেন একটা হিংস্র গর্জন করে আমাদের দিকেই এক পা করে এগিয়ে আসছে। আমি আর কুমার এক পা করে পেছনের দিকে সরতে লাগলাম। সোজা পথ। এখান থেকে উঠে যাওয়া যতটা কঠিন, নেমে যাওয়া তার চেয়েও কঠিন। তাই কোনো রকমে টিলার এক পাশের দেওয়ালটা ধরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসছিলাম। কিন্তু এইবার সেই শিয়ালের দল আর এগিয়ে এলো না। তারা প্রচণ্ড জোরে ঝাঁপিয়ে পড়ল আমাদের দিকে, প্রায় দৌড়তে লাগলো। আমি পেছনের দিকে ঘুরে নিচের দিকে হুড়মুড় করে নামতে গিয়ে একটা ব্যাপার বুঝতে পারলাম। কুমার পাথরের একপাশে কোনো রকমে পাথরটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে তাড়াহুড়ো করে নামতে গেলেই নিচে পড়বে। চাঁদের আলোয় এই পথটুকু এসেছিলাম,
কিন্তু নামার সময় পথটা যেন খানিকটা অন্ধকার মতো হয়ে গেছে, কিছুই দেখা যায় না। সেই শিয়ালগুলো ততক্ষণে আমাদের একদম কাছাকাছি এসে পড়েছে। তারপর সব কটা শিয়াল একসাথে ঝাঁপ দিল, আর আমার চোখের সামনে অবাক বিষয় দেখতে পেলাম। সব কটা শিয়াল যেন অন্ধকারে তালগোল পাকিয়ে একটা মস্ত বড় শিয়ালের আকার ধারণ করেছে। ওটা যদি আমাদের গায়ের উপর একবার এসে পড়ে তাহলে কুমার ভয় পেয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার যেন সেই টিলার আশেপাশের অন্ধকারে আর চাঁদের আলোর মাঝে প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসতে লাগলো। আমার মনে হলো, সত্যি কি এই রাতে এসে ভুল করে ফেললাম? এই শিয়ালের মতো ভীষণ প্রাণীটা প্রায় আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করবে। এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল। কুমার যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার পাশেই পাহাড়ের ভেতর থেকে কালো কালো ছায়ার মতো কারা যেন একসঙ্গে বেরিয়ে এলো। আর তারপরে তাদের প্রচণ্ড একটা ধাক্কায় সেই শিয়ালের মতো বীভৎস প্রাণীটা ছিটকে পড়ল একপাশে। ঘটনার আকস্মিকতায় শুধু কুমার নয়, আমি নিজে পর্যন্ত হতভম্ব হয়ে গেছিলাম। একটু আগে মৃত্যু যেন আমাদের সামনে এসে পড়ছিল, আর তারপরেই কালো কালো ছায়াগুলো সেই ভীষণ মৃত্যুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। ওই শিয়ালটার প্রচণ্ড গর্জন শুনতে পেলাম। গোটা টিলা যেন থরথর করে কাঁপতে লাগলো। আমি এগিয়ে গিয়ে কুমারকে টেনে তুললাম। সে প্রায় পড়ে যাওয়ার অবস্থা থেকে কোনো রকমে নিজেকে সামলে রেখেছিল। কুমার ভয়ে ভয়ে বলল, ওরা ওরা কারা সাধু বাবা? ওরা যে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল। আমি জানি না কুমার, এখানে যে কি হচ্ছে তার কোনো ধারণা এখন আমার নেই। এই গোটা টিলা জুড়ে যা হয়ে চলেছে তা শুধু দেখে যাও। আমাদের প্রধান কাজ এখন রূপসার খোঁজ করা, তার খোঁজটাই করো। অন্যদিকে আর কোনো কিছু ভেবো না। মনের ভেতরটা আমারও কেমন যেন খচখচ করছিল। সত্যি সত্যি কি আমরা বড় কোনো বিপদে পড়তে চলেছি? কিন্তু এই কালো কালো ছায়া মূর্তি কারা, যারা আমাদের এসে বাঁচিয়ে দিয়ে গেল? আরও খানিকটা উপরে উঠে এলাম, আর তারপরেই দেখতে পেলাম একটা পাথরের উপরে বসে রয়েছে একটা মেয়ে। তাকে দেখতে পেয়ে কুমার ছুটে গেল সামনের দিকে। হায় ভগবান, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? আমি তোমার জন্য কি চিন্তা করেছি তুমি বুঝতে পারবে না। আমিও তোমার জন্য চিন্তা করেছি, আর তাই তো এখানে বসে আছি। তুমি আমায় ছেড়ে তখন চলে গেলে কেন? কেন চলে গেলে বলো তো? আমি তো ইচ্ছে করে যাইনি। আমি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তুমি তো একা সেই বিভৎস জিনিসটার সঙ্গে ছিলে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে কিছুই হয়নি। ও আমায় কিছুই করেনি, নিজেই চলে গেছিল। কিন্তু আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। কুমার হাসি মুখে সামনের দিকে এগোতে গেল। আমি তার একটা হাত ধরে তাকে টেনে ধরলাম। বললাম, খবরদার খবরদার কুমার, সামনের দিকে যাবে না। ওটা তুমি যাকে ভাবছো সে নয়, ওটা অন্য কেউ। একই কথা বলছেন সাধু বাবা? আমরা যার জন্য এখানে এসেছি তাকে যখন পেয়ে গেছি তাহলে আর চিন্তা কিসের? ওই তো রূপসা বসে আছে, কতদিন ও আমার জন্য অপেক্ষা করে আছে। বোকার মতো কথা বলো না কুমার। যে তোমার এমন অবস্থা করেছিল সে রূপসার কোনো ক্ষতি করেনি। ভালো করে তাকিয়ে দেখো, চাঁদের আলোয় ওর শরীরে আঘাতের চিহ্ন মাত্র নেই। তাছাড়া যদিও বেঁচেও গিয়ে থাকতো তাহলে এই রাতে তোমার জন্য অপেক্ষা করতো কেন? সে নিশ্চয়ই নিজের গ্রামে ফিরে যেত। আর এখন যে আমরা এখানে এসেছি সেটা ওর জানারও কথা নয়। কুমার আমার হাত ছাড়িয়ে খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। আমার কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে পাথরের উপর বসে থাকা সেই মেয়েটা মাথা নিচু করল। কুমার তার দিকে ঘুরে তাকাতেই তার মাথার চুলগুলো মুখের চারপাশটা এসে জড়িয়ে পড়ল যেন। কুমার বলল, সাধু বাবা তো ঠিকই বলছে। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমায় টিলার উপরে যেতে বাধা দিচ্ছ কেন? আমায় বিশ্বাস করো কুমার, আমায় বিশ্বাস করো। কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে তার গলার স্বরটা কেমন যেন বদলে গেল। একটা অদ্ভুত রুক্ষ গলায় সে বলতে লাগলো,
বুঝতে পেরেছিস তাই না? কিন্তু এই টিলায় যখন এসেছিস তখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তোর জন্যই যে আমি অপেক্ষা করছি রে। আমি কিছু বুঝে ওঠার আগেই কুমার একটা প্রচণ্ড ধাক্কায় ছিটকে গেল টিলার একপাশে। আর তারপর দেখলাম একটা বৃদ্ধা মহিলা, মাথায় লম্বা চুল সাদা সনের মতো কোমর পর্যন্ত ঝুলছে, শরীরে একটা সাধারণ শাড়ি, মুখটা বিভৎস, দুটো চোখ যেন বিস্ফারিতভাবে সামনের দিকে তাকিয়ে দেখছে। লাল চোখ, মুখের ভেতরে দাঁতগুলো ঝকঝক করছে, আর সেই দাঁতের কোলবে কালো রক্ত নেমে আসছে। আবার চিৎকার করলো সে। তারপর সেই গলাতে বলল, এইবার আমি তোর রক্ত খাবো। কথাটা বলেই সে ঝাঁপিয়ে গিয়ে পড়ল কুমারের গায়ের উপর। আর তারপর তার মাথার চুলটা দু হাতে চেপে ধরে যেন একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ছিঁড়ে ফেলবে এমন ভাবে টানতে গেল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, আমার চোখের সামনে কুমার এভাবে মারা পড়বে। ছুটে সামনের দিকে যেতে গেলাম, কিন্তু আমার থেকে তার দূরত্ব অনেকটা বেশি। টিলার এই দিকটা খাড়াই। আমি পৌঁছাবার আগেই সে দু হাতে কুমারের চুলের মুঠিটা চেপে ধরেছে আর প্রচণ্ড একটা হ্যাঁচকা টান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ঠিক এমন সময় বৃষ্টির সঙ্গে একবার বিদ্যুৎ চমকে উঠল। তারানাথ চুপ করল। টেবিলে রাখা পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করে আয়েশ করে ধরাতে লাগলো। এদিকে আমি আর কিশোরী তো প্রায় রুদ্ধশ্বাসে চোখ বন্ধ করে থাকার মতো অবস্থায় বললাম, আরে তারপর কি হলো? এমন গল্পের মক্ষম জায়গায় আপনি থেমে যান না মাঝে মাঝে। তারপর কি হলো? কুমার কি তাহলে মারা গেল? যার সহায় স্বয়ং মধুসুন্দরী দেবী, যাকে রক্ষা করছে স্বয়ং কাল ভৈরব, যার শক্তিপ্রাপ্ত মাতু পাগলির কাছ থেকে, তার কাছে আশ্রয় নেওয়া একজনের ক্ষতি এত সহজে করে ফেলবে কোন অপদেবতা? কিন্তু আপনি বললেন সে প্রায় গায়ের উপর উঠে বসেছিল। মাথার চুলটা ধরে হ্যাঁচকা টান দিলেই তো মাথাটা ছিঁড়ে ফেলত। সে অপদেবতা নিশ্চয়ই অনেক শক্তি। চোখের সামনে কুমারকে মরতে দেখব এমনটা মনে মনে স্থির করে নিয়েও সঙ্গে সঙ্গে মাতু পাগলিকে স্মরণ করলাম। কারণ সেই বৃদ্ধা রূপ দেখে আমার মাথায় মাতু পাগলির কথাই এসেছিল। আমি সঙ্গে সঙ্গে মাতু পাগলিকে স্মরণ করতেই সেই বৃদ্ধার একটা হাত থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে দেখি সেই বিভৎস বৃদ্ধার পেছন থেকে কতগুলো কালো কালো ছায়ামূর্তি যেন তাকে জাপটে ধরে রয়েছে। প্রচণ্ড জোরে সে কুমারকে টানতে চাইছে, কিন্তু পারছে না। কুমারের অবস্থাটা একবার মনে করে দেখো। তার বুকের ওপরে বসে রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। তার মুখ থেকে বেরিয়ে আসা কালো রক্ত কুমারের গায়ের উপর এসে পড়ছে। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া অবস্থাতেও সে এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছে। একসময় সেই কালো ছায়াগুলো সেই বৃদ্ধাকে একটা হ্যাঁচকা টানে নিয়ে ফেলে দিল টিলার একপাশে। সেই যে পড়ল, আর উঠল না। কুমার মাটি থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের কাছে লেগেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ভীষণ ভয়, আতঙ্কে আর ঘেন্নায় সে কেবল যেন জবুথবু হয়ে গেছে। অবাক আমিও হয়েছিলাম যে এই বিপদ থেকে বাঁচব কি করে। টিলা থেকে যে নেমে যাব তার উপায় নেই। নামতে গেলেও তো সে আঘাত করবে। কিন্তু এই কালো ছায়াগুলোকে, কুমার আমার কাছে যখন এলো তখন তার গোটা শরীর থরথর করে কাঁপছে। তার কপালে ডান হাত রেখে বুড়ো আঙুলটা কপালের মাঝখানে চেপে ধরে একটা গোপন মন্ত্র পড়লাম। আর ঠিক তখনই আমার মাথার পেছনের দিকে কানের কাছে শুনতে পেলাম কি যেন বলছে, আরে মুখ পোড়া, বলি অমন করতে হয় বুঝি? ছেলেটা ভয় পেয়েছে আর তুই এইসব করছিস? ছেলেটাকে বাঁচাবার চেষ্টা কর, নইলে আজ রাতে ও যে ওর মাথাটা ছিঁড়ে ফেলবে রে।
গলাটা শুনেই আমি পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখি মাতু পাগলি এসে দাঁড়িয়েছে। সেই রকম তার দর্শন, বেঁটেখাটো চেহারা, মাথার চুলগুলো ছড়িয়ে রয়েছে, মুখে যেন কথার খই ফুটছে। আমি তাকাতে না তাকাতেই আবার বলল, ওই ওই দেখ 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 দেখ, ওই দেখ, আরে আটকুরের বেটা আমার দিকে তাকিয়ে হা করে আমার দেখছিস না কি? দেখছিস না কি? বুঝতে পারছিস না? কিছুই কি বুঝতে পারছিস না? ওকে ওকে এইখানে এনে কত বড় ভুল করে ফেলেছিস তুই জানিস? যার বিরুদ্ধে লড়াই করতে চাইছিস তুই জানিস তুই সে কে তুই জানিস? এই টিলার সব শক্তি ওর কাছে। মানুষের জন্মের আগে থেকে ও এখানে আছে। তুই কি না ওর সাথে লড়াই করবি? পূর্ণিমা রাতে এখানে এসে ওরা অনেক বড় ভুল করে ফেলেছে। ওরা মস্ত বড় ভুল করে ফেলেছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু যেভাবেই হোক কুমারকে বাঁচাতে হবে। কুমারকে আমি বাঁচাবই। হ্যাঁ, তাই তো ভদ্রলোকের বেটা, তোকে বলেছিলাম না, ভালো মানুষ হয়ে থাকলে কোনোদিন কিচ্ছুটি করতে পারবি না। দেখলি তাই তো গোটা জীবনে কিছুই করতে পারিসনি। দেখ ওই দেখ। তাকিয়ে দেখি আরেক দৃশ্য। সেই কালো কালো ছায়াগুলো যেন বৃদ্ধার সঙ্গে লড়াই করছে একসাথে, কিন্তু পেরে উঠছে না। মাতু পাগলি সেদিকে দেখিয়ে আমার কানের কাছে বলল, শোন, বারবার কারা তোকে বাঁচিয়ে দিয়ে গেছে জানিস? ওরা হলো এই টিলায় যেসব আত্মারা থাকে, ওরা রে। ওরে মুখ পোড়ার বেটা, এখনো কোনো কিছুই বুঝতে পারিস না? চোখের সামনে যেন সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওর সঙ্গে লড়াই করব কি করে? চোখের সামনে সেই কালো ছায়াগুলো ছিটকে ছিটকে পড়তে লাগলো টিলার গায়ে। টিলা যেন প্রচণ্ডভাবে থরথর করে কাঁপছে। সেই বৃদ্ধা মহিলার শরীরটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এক কালো ছায়া মূর্তির সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড বড় শেয়ালের মতো আকার ধারণ করেছে। কুমার ভয়ে চমকে উঠল। আমিও থতমত খেয়ে গেছি। আমার পেছন থেকে মাতু পাগলি সামনের দিকে এগিয়ে এলো। কোনো কিছু করার ক্ষমতা নেই তোর। চোখের সামনে দেখলাম মাতু পাগলির সেই ছোট্ট শরীরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর তারপরেই দেখতে পেলাম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে একটা শিয়াল। কত বড় আর কি বিভৎস দর্শন সেই শিয়ালটা! সে আমাদের দিকে একবার মুখ তুলে তাকালো, তারপর সামনের দিকে ছুটে গেল। সেই ভীষণ দর্শন ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে সামনের শিয়ালটার উপর। কোনটা মাতু পাগলি আর কোনটা সেই শিয়াল বুঝতে পারছিলাম না। প্রচণ্ড যুদ্ধ চলতে লাগলো। প্রচণ্ড ধাক্কায় টিলা থরথর করে কাঁপতে লাগলো। টিলার গা থেকে টুকরো টুকরো পাথর গড়িয়ে পড়তে লাগলো নিচের দিকে। আমি আর কুমার ততক্ষণে উপরের দিকে উঠতে শুরু করেছি। মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছি মাতু পাগলি আমাদের সাহায্য করার জন্যে সেই বিভৎস জিনিসটার সঙ্গে তখনও লড়াই করে চলেছে। উপরের দিকে উঠে একদম কাছাকাছি চলে এসেছি। তখন কুমার হাঁপাতে লাগলো। হাঁপাতে বলল, সাধু বাবা, আপনি কে বলুন তো? হ্যাঁ, এমন একটা অদ্ভুত কে আপনার কাছে এলো, তারপর আমাদের হয়ে লড়াই করতে লাগলো। যার সঙ্গে আমরা লড়াই করছি সেই জিনিসটার সঙ্গে এই টিলার কাছে যে ওই অপদেবতা থাকতো, সে কথা আমি আগেই শুনেছিলাম, কিন্তু একবার ছাড়া তাকে আর দেখতে পাইনি। এইখানে যে অপদেবতা আছে, সেই অপদেবতাকে তুমি আগে দেখেছো? কেমন দেখতে তাকে দেখেছি অনেক আগে, তা যাকে বলে প্রায় অনেকগুলো বছর আগে। তখনও রূপসার সঙ্গে আমার দেখা হয়নি।
তখন এই পাহাড়ের দিকে মাঝে মাঝে আসতাম। এই টিলার কাছে এসে চুপ করে বসে থাকতাম। একদিন টিলার উপর থেকে নামছি, অনেকটা দেরি হয়ে গেছিল নিচের দিকে নামতে। আমার আমার মনে হচ্ছিল একটা কে যেন আমার সঙ্গে সঙ্গে আমার পিছন পিছন টিলা ধরে নিচের দিকে নামছে। পেছনে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। তারপরেই দেখলাম একটা শিয়াল, একটা কালো কুচকুচে শিয়াল। ভালোভাবে তাকে দেখা যায় না, তার দুটো চোখ জ্বলছে। সে আমার পেছন পেছন টিলা ধরে নিচের দিকে নামছে। আমি তাড়াতাড়ি সামনের দিকে নেমে গেলাম। পেছন থেকে সেই শিয়ালটাও আমার সঙ্গে আরো দ্রুত নিচে নামতে লাগলো। নামতে নামতে একটা সময় টিলা পেরিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েছে শিয়ালটা, কিন্তু টিলা থেকে নিচে সে নামলো না। উপরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর দেখি তার শরীরটা আস্তে আস্তে বদলে যাচ্ছে একটা বড় লম্বা কালো ছায়াতে। তারপর টিলা বেয়ে একটা লাফ দিয়ে সে উঠে গেল উপরের দিকে। প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। তারপর কিভাবে যে বাড়িতে ফিরেছিলাম, কিন্তু বাড়িতে ফিরে সে কথা কাউকে বলিনি। কারণ আমাদের গ্রামের এবং আশেপাশের গ্রামের অনেকেই জানে ওই টিলার উপরে অপদেবতা রয়েছে, আর সেই জন্যেই তো কেউ এখানে আসে না। অথচ তুমি আর রূপসা এখানে তারপরে অভিসারে এলে। তোমাদের সাহস বলিহারি, যদি কোনো বিপদ হয়ে যেত। আমরা হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে এসেছিলাম। চাঁদের আলোয় এখানে চারপাশটা চকচকে, সব কিছু যেন দেখা যায়। টিলা ধরে একধারে আমরা এগোতে লাগলাম। টিলার মাথার দিকটা বেশ বড়, তার একপাশে গর্তের মতো রাস্তা নেমে গেছে। আমরা সেই দিকে এগিয়ে গেলাম। একটা তীব্র পচা দুর্গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছিল। বারবার দু হাতে নাক মুখ চেপে আমরা এগোতে লাগলাম সামনের দিকে। যতই এগোই ততই যেন গন্ধটা বেড়ে যায়। বুঝতে পারছি যে প্রচণ্ড হাওয়ায় গন্ধটা আসছে। আমরা যেদিকে হেঁটে যাচ্ছি সেই দিক থেকে। কুমার আর আমি একবার মুখ চাওয়াচাবি করলাম, কিন্তু মুখে কিছু বললাম না। একসময় টিলার এক পাশটায় পৌঁছে যেতেই সেদিকে কি একটা দেখে কুমার প্রচণ্ড চিৎকার করে মাঠের উপর বসে পড়ল। থরথর করে কাঁপতে লাগলো সে। তার দুই চোখ দিয়ে নেমে আসছে জল, মুখে কিচ্ছু বলছে না। আমি কুমারের দিকে এগিয়ে যাওয়ার আগে এগিয়ে গেলাম সামনের সেই টিলার গর্তের মতো জায়গাটার দিকে। আর দেখতে পেলাম সেইখানে পড়ে রয়েছে একটা শরীর, পচে গলে গেছে। পরনের কাপড় দেখে বোঝা যায় সেটা মেয়ে মানুষ। তার গলা থেকে পা পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু গলার উপরে মাথাটা নেই। কেউ যেন হিংস্র হাতে ছিঁড়ে নিয়েছে তার মাথাটা। সঙ্গে সঙ্গে মনে পড়ল সেই বৃদ্ধা যখন কুমারের গায়ের উপর বসেছিল তখন সেও দুটো হাতে কুমারের মাথাটা ছিঁড়ে নেবার চেষ্টা করেছিল। তাহলে কি মাথাটা কেউ ছিঁড়ে নিয়েছে? প্রচণ্ড গন্ধ উপেক্ষা করে সেই দেহটাকে একপাশে রেখে সামনের দিকে এগোতে দেখতে পেলাম টিলার এই পাশটা আরেকটা গর্ত মতো তৈরি হয়েছে, ছোট্ট গর্ত। চাঁদের আলো সেই গর্তের ভেতরে গিয়ে পড়েছে, আর সেই গর্তের ভেতরে চাঁদের আলোতে তাকিয়ে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম তাতে আমার বুকের ভেতর পর্যন্ত কেমন কেঁপে উঠল। ওই ছোট্ট গর্তের ভেতরে পড়ে রয়েছে কতগুলো নর কঙ্কালের মাথা, আর সেই মাথাগুলোর মধ্যে একটা মাথা একদম টাটকা, খালি পচতে শুরু করেছে। সেটা একটা মেয়ে মানুষের। আমার বুঝতে অসুবিধা হলো না। বুঝতে পারলাম এতক্ষণ ধরে আমরা যার খোঁজ করে চলেছি সে আর বেঁচে নেই। তার মাথাটা পড়ে রয়েছে এই গর্তের ভেতরে, আর শরীরটা পড়ে রয়েছে উপরে। কিন্তু কুমার? তাড়াতাড়ি উঠে এসে দেখি কুমার দু হাতে নিজের মুখ ঢেকে অঝরে কেঁদে চলেছে। আমি সামনে এসে তার কাঁধের উপর হাত রাখতে কুমার বলল, আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, যদি কোনো বিপদ হয়ে যায় এখানে আসাটা ভুল হয়েছে। কিন্তু এতদিন ধরে আমরা এখানে আসছি, কখনো তো কিচ্ছু হয়নি। এতদিন ধরে রাতের বেলা তোমরা এখানে এসেছো, কিন্তু কখনো পূর্ণিমার রাতে তোমরা আসোনি। তাহলে আগেই বিপদ হতো। আমার যেন মনে হচ্ছে পূর্ণিমার রাতে এই টিলার অপদেবতার শক্তি বেড়ে যায়, আর সেই রাতে সেই কাজটা করে। শুধু রূপসা নয়,
আজ পর্যন্ত সে অনেককেই এইভাবে মেরেছে। রূপসার দেহটা পড়ে আছে, কিন্তু মাথাটা তোলা যাবে না। দেহটাকে আমাদের আগুনে পুড়িয়ে দিতে হবে, না হলে এই বিপদের হাত থেকে মুক্তি পাবে না। কথাগুলো আমরা বলছি, ঠিক তখনই দেখতে পেলাম টিলার ঢাল বেয়ে একটা কালো মতো ছায়া চার পায়ে ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে আসছে। সে বিবস্ত্র। ছায়াটাকে দেখে বুঝতে অসুবিধে হলো না যে এটা মাতু পাগলি নয়, কারণ তার পেছনে আরেকটা ছায়া ছুটে আসছে। নিশ্চয়ই আমরা সবকিছু বুঝতে পেরে গেছি। বুঝতে পেরে সেই অপদেবতা এখন আমাদের মারার চেষ্টা করবে। আমি তাই কুমারকে সরে যেতে বললাম। আমিও জায়গাটা থেকে একপাশে সরে দাঁড়ালাম, কিন্তু কুমার একটা আশ্চর্য কাজ করে ফেলল। হঠাৎ টিলার উপরে উঠে দাঁড়িয়ে দুটো হাত দুপাশে ছড়িয়ে চিৎকার করে বলল, তোকে আমি ছাড়বো না, তুই যেই হোস না কেন, তোকে আমি ছাড়বো না। কথাটা বলে কুমার ছুটতে লাগলো সামনের দিকে, সেই কালো ছায়াটাকে লক্ষ্য করে। সে এক অদ্ভুত দৃশ্য। জীবনে এমন দৃশ্য আমি খুব কম দেখেছি। মাতু পাগলি এবং মধুসুন্দরী দেবীর আশীর্বাদে বেশ কিছু ক্ষমতা আমি পেয়েছিলাম, আর সেই ক্ষমতার জন্য মাঝে মাঝে বিপদের আর অপশক্তির মোকাবিলা করার জন্য রুখে দাঁড়িয়েছি আমি। কিন্তু আমি তো একটা সামান্য মানুষ। মৃত্যু নিশ্চিত জেনে ওই ভয়ঙ্কর অপদেবতা, যার ক্ষমতা মাতু পাগলির চেয়েও বোধহয় বেশি, তার সঙ্গে লড়াই করার জন্য যাচ্ছে কুমার। কুমার ছুটছে সামনের দিকে। কুমারকে ছুটতে দেখে ছায়াটা একবার থমকে দাঁড়িয়ে পড়েছিল। তারপরেই দেখতে পেলাম তার গোটা শরীরটা বদলে যাচ্ছে একটা মস্ত বড় শরীরে। পিছন থেকে মাতু পাগলি ছুটে এলেও তখনও তার দূরত্ব অনেক বেশি। সেই লম্বা বিভৎস প্রাণীটার হয়তো হাতের তালুর সমান হবে কুমার। কিন্তু কুমার হার মানল না। কান্না, রাগ, ঘেন্না সবকিছু জড়ানো গলায় সে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে সেই বিভৎস প্রাণীটার দিকে। তারপর হঠাৎ টিলা থেকে লাফিয়ে পড়তে গেল তার গায়ে। আমি চিৎকার করে উঠলাম পিছন থেকে। সেই শিয়ালটা রূপ বদলে মাতু পাগলির মতো হয়ে গেছে। মাতু পাগলি চিৎকার করে বলছে, ঠাকুর মশাই, গল্প বলতে বলতে আপনি গল্পের এমন একটা জায়গায় এসে চুপ করে যান যে তারপরে কি হবে আমরা সেটা ভাবতেও পারি না। কুমার তো ছুটে গেল ওই ভয়ঙ্কর ছায়া মূর্তিটার দিকে। তারপর কি হলো? আপনি সেখানে দাঁড়িয়ে কোনো কিছু করলেন না কেন? আপনি তো বলেছিলেন কুমারকে বাঁচাবার জন্য আপনি নাকি সব কিছু করতে পারেন। যে মানুষ নিজে থেকে স্বেচ্ছায় মৃত্যুর দিকে ধাবিত হয়, সে মানুষের জন্য কোনো কিছুই করা যায় না। কুমার তেমনটাই করেছিল। পরে বুঝেছিলাম যে রূপসা মারা গেছে সেই কথাটা ভেবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার মনে আবেগ সঞ্চারিত হয়েছিল, আর সেই আবেগের তাড়নায় সে ভেবেছিল ওই পাহাড় প্রমাণ অপদেবতাকে সে নিজের হাতে মারতে পারবে। তাই ছুটে গিয়ে কুমার যখন ঝাঁপিয়ে পড়ল, তখন সেই অপদেবতা তৈরি হলো তাকে মারার জন্যে। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেল। কুমার ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে সেই কালো ছায়া মূর্তিগুলো যেন কুমারকে ঘিরে একটা বন্ধনী তৈরি করে ফেলল। যেন একটা কালো বল ছিটকে গিয়ে পড়ছে সেই বিভৎস অপদেবতার গায়ের উপর। কুমার পিছিয়ে গেল। মাতু পাগলি বোধহয় তৈরি হয়েছিল এই সময়ের জন্যে। তাই সঙ্গে সঙ্গে সে রূপ বদলে নিজেও একটা কালো মস্ত বড় ছায়ার মতো হয়ে গেল। পিছন থেকে সেই অপদেবতাকে জাপটে ধরে তাকে নিয়ে ছিটকে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। এমন একটা বিভৎস ঘটনা যে এমনভাবে সমাপ্ত হবে সেটা আমি বুঝতে পারিনি। তারপরে দেখি কুমার মাটিতে পড়ে রয়েছে, আর চারপাশে কালো কালো কতগুলো ছায়া মূর্তি। আমি অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। সেই কালো কালো ছায়া মূর্তিগুলোর গায়ে আস্তে আস্তে মানুষের মতো রক্ত, চামড়া আর মাংস লাগতে শুরু করল। আমি দৃশ্যটা দেখে চলেছি সেইখানে দাঁড়িয়ে, কিন্তু অবাক কাণ্ড, তাদের কারোর ঘাড়ের উপরে মাথাটা নেই। অনেকগুলো স্কন্ধ কাটার দল যেন কুমারকে ঘিরে চুপ করে দাঁড়িয়ে আছে। কুমারের পাশে যে বসে রয়েছে সেটা তো সেই মেয়েটা রূপসা। তারও ঘাড়ের উপর মাথাটা নেই,
গোটা টিলাটা একবার টলে উঠল, আর তারপরেই দেখতে পেলাম তাদের মাথাগুলো এবার দেখা যাচ্ছে। তারা সকলে আমাদের দিকে একসঙ্গে তাকালো। রূপসা নামের সেই মেয়েটি কুমারের পাশ থেকে উঠে এলো আমার দিকে। ছায়া ছায়া শরীর, দেখেই বোঝা যায় এরা কেউ আর জীবিত নয়। সে বলল, আমি আর বেঁচে নেই সাধু বাবা, কিন্তু কুমার আমার জন্য এমন একটা কাজ করতে গিয়েছিল, ওর যদি কিছু হয়ে যেত, আমি যে মারা গেছি আমার খবরটা আমার গ্রামে একবার দিয়ে দেবেন সাধু বাবা। এই গ্রামের কেউ ওই গ্রামে যেতে পারবে না। আমার মৃতদেহটা না হলে এই টিলার উপরেই এমন ভাবে পড়ে থাকবে, আর না হলে আমার মৃতদেহটা আপনারা নামিয়ে নিয়ে গিয়ে আমাদের টিলার উপর রেখে দেবেন, তারপর না হয় খবর দিয়ে দেবেন। না না, সেই কাজ করতে অনেক বেশি সময় লেগে যাবে। তার চেয়ে বরং এইখানেই তোমাদের মৃতদেহকে আমি পুড়িয়ে দিচ্ছি, তাহলে তোমার আত্মার শান্তি হবে। তারপর তোমাদের বাড়িতে খবর দেব। আপনার জন্যই আবার কুমারকে দেখতে পেলাম, আপনার জন্যই কুমার এখানে এসেছে। সেদিন রাতে কুমারের কথা যদি আগে শুনতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। কুমারের কথা মানে? কুমার কখনোই টিলার উপরে দেখা করতে চাইতো না। ও বারবার বলতো এখানে কোনো এক অপদেবতা আছে, তাকে সে নিজেও একবার দেখেছে, কিন্তু আমি তাকে জোর করতাম। বিশেষ করে যে রাতে চাঁদ উঠত, সে রাতে আমার এখানে আসতে বড় ইচ্ছে হতো, কিন্তু কখনো আসতে পারতাম না। একা একা এখানে আসতে কেমন যেন ভয় হতো। তাই সেদিন আমি খুব জোর করে কুমারকে চাঁদনি রাতে এখানে এনেছিলাম, কারণ আগে একবার চাঁদনি রাতে এসে ওই অপদেবতাকে দেখেছে। এখানে আসার পরেও কুমার বারবার ভয় পাচ্ছিল। আমি তাকে গুরুত্ব দিইনি বলে আজ এই অবস্থা। তুমি চিন্তা করো না, যা হয়েছে সবকিছুই আগে থেকে লিখিত ছিল। সেই লিখন খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। তার জন্যই তুমি হয়তো চাঁদনি রাতে টিলার কাছে এসেছিলে, কিন্তু বাকিরা? সেই মূর্তিগুলো এতক্ষণে আমার চারপাশে এসে দাঁড়িয়েছে। মেয়েটি আবার বলল, ওরাও আমার মতো এমন ভাবে এইখানে এসে মারা গেছে। ওদের সবারই আত্মার মুক্তির ব্যবস্থা করতে পারবেন সাধু বাবা? ওদের শরীরগুলো তো আর অবশিষ্ট নেই, আর কিছুদিন পরে এলে আমারটাও থাকতো না। ওদের নামে একটা শান্তি সস্তান করালেই হবে। ততক্ষণে কুমার উঠে পড়েছে। চোখের সামনে থেকে সেই মূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। কুমার অনেক প্রশ্ন করল, কিন্তু আমি আর কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে তাড়াতাড়ি টিলা থেকে নেমে এলাম। টিলা থেকে অনেকটা নেমে এসেছি, এমন সময় পেছন থেকে মাতু পাগলির কথা শুনতে পেলাম। বেঁচে গেলি রে, বড় বড় বাচ্চা বেঁচে গেলি আজ। না হলে দুজনে তো এতক্ষণে এই টিলার উপরে মরে পড়ে থাকতি। আরে তোর জন্য আজ আমার বড় কষ্ট হচ্ছে, বুঝলি? এর শোধ আমি পরে বুঝে নেব। সে যা করার করো না হয়, তেমন হলে কয়েকটা কাঠ কয়লার টুকরো আমায় খাইয়ে দিও। কিন্তু আজ তুমি যেভাবে আমাদের রক্ষা করলে, সে কথা আমি কখনোই ভুলব না। পিছন থেকে একটা খিলখিল হাসির শব্দ শোনা গেল। এইবারে তাকালাম না, কারণ জানি মাতু পাগলি হাসছে, কিন্তু মনের মধ্যে কয়েকটা প্রশ্ন রয়েই গেল। সেইগুলোর উত্তর আমি পেলাম না। তখন কুমারের শরীর খারাপ হতে শুরু করেছে, তাই তাকে নিয়ে তাড়াতাড়ি নেমে এলাম টিলা থেকে। ওদের বাড়িতে গিয়ে কিন্তু আর এক ব্যাপার। গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। কুমার নেই, আমিও নেই। কুমারের বাবা আমাদের দুজনকে একসঙ্গে দেখে প্রায় চিৎকার করে বলে উঠল, আমি জানতাম জানতাম তোমরা আবার ওইখানে গেছো। সাধু বাবা,
আপনি নিশ্চয়ই ওকে আনতে গিয়েছিলেন। তখন সে কথার উত্তর না দিয়ে কুমারের বিশ্রামের ব্যবস্থা করতে বললাম। কুমার ভয়ে আতঙ্কে কষ্টে যেন পাথরের মতো হয়ে গেছিল। কুমার বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা কুমারের বাবাকে আমি সমস্ত কথা খুলে বলতেই তার দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল। কিন্তু কেন সাধু বাবা? যদি আমার কুমারের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? একটা কথা ভেবে দেখো, যদি আমি তাকে ওখানে না নিয়ে যেতাম, আমি এখান থেকে চলে যাওয়ার পর সে নিশ্চয়ই ওইখানে কোনো না কোনোভাবে যেত। আর তারপরে যদি তার কোনো বিপদ হতো, তাহলে সেই বিপদ থেকে তাকে কে রক্ষা করত? এত বড় একটা বিপদ মাথার উপর ঝুলিয়ে না রেখে সেই বিপদটাকে একেবারে সমাধান করে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? টিলার অপদেবতার কথা এর আগেও আমি অনেকবার শুনেছি। এমনি এমনি গ্রামের লোকেরা টিলাকে এড়িয়ে যায় না। এদের মাথায় এতটুকু বুদ্ধি হলো না, ওইখানে চলে গেল। এবার কি হলো? শুধু শুধু প্রাণ তো গেল। সব কিছু জানার পরেও কেন যে ওরা ওখানে যেতে গেল সেটাই তো বুঝতে পারছি না। আমি আজকে এই গ্রাম ছাড়ব। আপনি পাশের গ্রামে গিয়ে রূপসার পরিবারকে তার মৃত্যুর খবরটা দিয়ে আসবেন। তার মৃতদেহ নেমে আসার আগে টিলার উপরে আমরা পুড়িয়ে দিয়েছি। কিভাবে ওর কথা বলবেন সে আপনাদের ব্যাপার, তবে আর এখানে নয়। কাল সকালেই আমি এই গ্রাম ছাড়ব। আমার কথায় ওরা অবাক হলো। পরদিন সকালে কুমারের ঘুম ভাঙার আগেই আমি গ্রাম ছেড়ে দিলাম। তার মানে ওই টিলার অপদেবতার যে শক্তি ছিল তাকে মাতু পাগলি আটকাতে পেরেছিল, কিন্তু আপনি তো বলেছিলেন তার ক্ষমতা স্বাভাবিক নয়, অনেক বেশি। দেখো, ক্ষমতা কম বেশিতে কোনো কিছু হয় না। মাঝে মাঝে অতি ক্ষমতাশীল মানুষও বিপদে পড়ে, আবার মাঝে মাঝে সামান্য মানুষও অতি বড় বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। সেই মূর্তিগুলো, অর্থাৎ যাদের সেই অপদেবতা মেরেছিল, তাদের ক্ষমতা একসাথে হয়েছিল, আর তার সঙ্গে মাতু পাগলি। তাই সেই টিলার অপদেবতা তাদের সঙ্গে লড়াই করতে পারেনি। সে কোনোভাবে পিছিয়ে পড়ে। তাই ফিরে আসার সময় একবারও তার দেখা পায়নি। তবে তারপরে হয়তো আবার কেউ টিলাতেই অবস্থান করবে, আবার হয়তো চাঁদনি রাতে অপেক্ষা করবে কারোর সেইখানে যাওয়ার জন্য, যাতে আবার তার মাথাটা কেটে নিতে পারে। কিন্তু সেই অপদেবতা মানুষের মাথা নিয়ে কি করবে? পাহাড়ি গ্রাম থেকে চলে আসার পরে অনেকগুলো প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরত। একবার এক সাধুর সঙ্গে কথায় কথায় সেই সমস্ত কথা বলতে সেই সাধু আমায় আশ্চর্য কিছু কথা বলেছিলেন। সাধু যা বলেছিলেন তার অর্থ এই দাঁড়ায় যে এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তার অনেক পরে মানুষ সৃষ্টি হয়েছে। তখন এই পৃথিবীর জলে, জঙ্গলে, পাহাড়ে এখানে ওখানে নানা শক্তি ঘুরে বেড়াতো। তারা ভালো খারাপ কোনো কিছুই নয়, শুধু শক্তি। তারপরে ধীরে ধীরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল। মানুষ এলো, কিন্তু এখনো মানুষের পা পড়ে না যেসব স্থানে, সেখানে এমন কিছু শক্তি রয়েছে যারা মানুষের থেকে দূরে থাকতে চেষ্টা করে তাদের ক্ষতি না করতে। কিন্তু কোনো মানুষ যদি তাদের কাছে গিয়ে পড়ে তাহলে তাদের ক্ষতি করে। টিলার কাছে আমি যাকে বারবার অপদেবতা বলে আসছি তাকে অন্য কোনো নাম আমি দিতে পারছি না। আসলে সে তেমনই কোনো একটা শক্তি, যে ওই টিলার শক্তি। পূর্ণিমা রাতে চাঁদের আলো পড়ে টিলা যখন চকচক করে তখন তার শক্তি আরো বেড়ে যায়। সে তখন গোটা টিলা জুড়ে অবস্থান করে। সেই সময় যদি কেউ টিলার ওপরে ওঠে তাহলে সেটা সে সহ্য করতে পারে না, তাকে আক্রমণ করে। আর মানুষের শরীরের প্রধান অংশ কি বলতো? মস্তিষ্ক। একদম, মস্তিষ্ক, অর্থাৎ মাথা। ওরা জানে মাথা ছিঁড়ে নিতে পারলে আর কোনো চিন্তা নেই। তাই কেউ ওখানে গিয়ে পড়লে তার মাথাটা ছিঁড়ে নেয়, আর তারপরে মাথা রেখে দিত ওই পাহাড়ের কাছে একটা গর্তের ভেতরে। এবারে বুঝতে পারছো কেন সে শুধু মাথা ছিঁড়ে নিয়ে বাকি শরীরটাকে ফেলে দিত? আজ এক অদ্ভুত গল্প শোনালেন ঠাকুরমশাই। সেই অপশক্তি যে আসলে কি ছিল সেটা কিন্তু পরিষ্কার হলো না। আমার মনে হয় আপনি নিজেও সেটা ভালো করে বুঝতে পারেননি। আচ্ছা, সেই সাধু সেই ব্যাপারে কিছু বলেছিল আর?
সাধু বলেছিল সে অতি প্রাচীন শক্তি, ওই শক্তিকে ধ্বংস করা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে তাকে রুদ্ধ করা যায় বটে, আর মাতু পাগলি সেটাই করেছিল। আর একটা কথা সাধু বলেছিল সেদিন। সাধুর মনে হয়েছিল যে ওই টিলাতে এতদিন ধরে যারা আটকে ছিল তাদের সবাইকে মুক্ত করার ভাগ্য লিখন বোধহয় কোনোভাবে আমার আর কুমারের হাতেই ছিল। না হলে রূপসার জোড়াজুড়িতে সে কেনই বা টিলাতে গিয়ে উঠবে, আর কেনই বা আমি তিব্বত থেকে ঘুরতে ঘুরতে সেইখানেই গিয়ে পৌঁছাবো, সেই গৃহস্থের বাড়িতে। সেই গৃহস্থের বাড়িতে সমস্ত কথা শুনে আমি তো সেখানে নাও থাকতে পারতাম, সেখান থেকে চলে আসতে পারতাম, কিন্তু সেটা না করে আমি সেখানে থেকে গিয়েছিলাম কুমারদের বাড়িতে। মানে আপনি বলতে চাইছেন এই গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই আপনার মতে ভাগ্যবিধাতা আগে থেকেই লিখে রেখে দিয়েছিলেন? শুধু তাই নয়, এই যে আমি এখন এখানে বসে তোমায় গল্প শোনাচ্ছি, সব কিছুই ভাগ্যবিধাতা লিখে রেখেছেন আগে থেকেই। তার বাইরে কোনো কিছুই হয় না, বুঝলে? তোমরা সেসব কথা বিশ্বাস করো না এটা আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করি। জীবনে বেশ কয়েকবার এমন কিছু ঘটনার সম্মুখীন আমি হয়েছি যা আমায় বিশ্বাস করতে বাধ্য করেছে। ছোটবেলায় তোমার মতো আমিও অবিশ্বাসী ছিলাম, এমনকি গ্রামের পথে পথে সাধু হব বলে বেরিয়ে পড়ার পরেও অবিশ্বাসী মন ছিল আমার। বাইরে বৃষ্টি কমে এসেছে। আমি উঠতে উঠতে বললাম, দেরি করা যাবে না, বেরিয়ে পড়ি। আকাশের অবস্থা ভালো নয়, আবার বৃষ্টি নামতে পারে। ঠাকুরমশাই, আজকের গল্পটা কিন্তু বেশ ভালো, বিশ্বাস করলাম। শুধু ওই অপদেবতার ব্যাপারটা একটু কেমন যেন খটোমটো বলে মনে হলো। এইবার মনক্ষুণ্ণ হলো তারানাথ, প্রায় রুক্ষস্বরে বলল, বিশ্বাস যখন করবে না তখন গল্প শুনতে আসো কেন বলো তো? তোমাদের বলিহারি বাপু, তোমরা বেরিয়ে পড়ো, বুঝলে? বৃষ্টি কমে গেছে, যাও যাও। আমি বাইরে এসে কিশোরীকে বললাম, এই শুধু শুধু কেন বলো তো, তুমি খালি খুঁচিয়ে দাও। এত ভালো একটা গল্প আমাদের শোনালো, তারপর আরে ঠাকুরমশাইয়ের সঙ্গে মস্করা করবো না তো আর কার সঙ্গে মস্করা করবো বলো তো? চলো চলো, ট্রাম ধরতে হবে। ওই দেখো ট্রামের ঘন্টা। সত্যি সত্যি ট্রামের ঘন্টা বাজলো। আমরা আর দেরি করলাম না, প্রায় ছুটতে লাগলাম ট্রাম রাস্তার দিকে, কারণ তখন আবার টিপটিপ করে বৃষ্টি হতে শুরু করেছে। শুধু বারবার মনে ঘুরছিল একটাই কথা। তারানাথ বলেছিল, দুনিয়াতে প্রাচীন শক্তি জলে, জঙ্গলে আর পাহাড়ের সর্বত্রই বিদ্যমান। তারা ধ্বংস হয় না, বুঝলে? তাকে শুভ বা অশুভ কোনো কিছুই বলা যায় না। তাহলে কি সর্বত্রই সেই শক্তি থাকতে পারে? পৃথিবীর বুকে এমন নিরপেক্ষ শক্তি আসলেই কি আছে? তারানাথ যদি সেই পাহাড়ি গ্রামের টিলার কাছে সেই শক্তিকে একবার অনুভব করে থাকে, তার মানে জীবনে সে আরও কয়েকবার তাকে অনুভব করেছিল। না, এসব ভেবে লাভ নেই। কিশোরী বলল, যাই বলো, ঠাকুরমশাই কিন্তু আজ বেড়ে একটা গল্প বলেছেন। একটু অন্যরকম হলেও বেশ ভালোই লাগলো। তুমি তাহলে অফিসের কাজে কবে বেরোচ্ছ? যেতে হবে জানি, সময় জানাইনি, তবে আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যে বেরিয়ে পড়তে হবে। কিশোরীকে আর কিছু বললাম না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আগেরবার সেই অফিসের কাজে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, আবার সেই রকম অভিজ্ঞতা যেন না হয়। তবে তারানাথ যখন আছেন তখন চিন্তা আর কিসের। আমরা রাস্তা ধরে ফিরতে লাগলাম বাড়ির দিকে।